সবাইকে স্বাগত জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদককে না বলুন শীর্ষক বিশেষ আয়োজনে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আমি আছি জোনাকি জ্যোতি। দর্শক, যখনই কোনো জাতীয় সমস্যা নিয়ে কথা বলতে হয় তখন এই সমন্বয় শব্দটা উঠে আসে। অর্থাৎ একটি বড় সমস্যার সমাধান করতে হলে এককভাবে কোনো প্রয়াস যথেষ্ট নয়, সবাই মিলিতভাবে যখন চেষ্টা করা হয় তখনই সমন্বয়ের মধ্য দিয়ে সেই সমস্যা থেকে আমরা উত্তরণের পথে এগিয়ে যেতে পারি। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। তাদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপপরিচালক, ঢাকা মেট্রো দক্ষিণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইকবাল মাসুদ, পরিচালক, স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহসানিয়া মিশন। আন্তরিকভাবে স্বাগত জানাই আপনাদের দুজনকেই আমাদের আজকের এই বিশেষ পর্বে। দর্শক, মূল আলোচনায় আমরা যাব। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং এনজিওদের কার্যক্রম এবং সমন্বয়। আমরা মূল আলোচনায় যাবার আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করব। বাবা, তুমি কোথায়? মা বলে তুমি নাকি ওই দূর আকাশে। আমি তোমাকে খুব মিস করি বাবা। জানো বাবা, আমি এবার টুতে উঠেছি। আমি ছবিও আঁকতে শিখেছি। তোমার ছবিও আঁকতে পারি। সেদিন মা আর দিদা কথা বলছিল, মাদকের জন্যই তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছো। মাদক কি বাবা? মাদক খুব পচা। তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আর কেউ যেন অকালে তার বাবাকে না হারায়। এখনই সময় প্রতিকারের, প্রতিরোধের। দর্শক, আমরা সবাই নিশ্চয়ই চাই আমাদের পরিবারের আপন কাউকে যেন মাদকের কারণে অকালে হারাতে না হয়। তেমন একটি তথ্যচিত্র আমরা দেখছিলাম। আমি এবারে মূল আলোচনায় শুরু করতে চাই আমাদের প্রথম অতিথি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার, আপনাকে দিয়ে। সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সেই সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, সর্বোপরি সব ধরনের সংস্থা একসাথে কিভাবে সহযোগিতার মধ্য দিয়ে, সমন্বয়ের মধ্য দিয়ে এই মাদক বিরোধী কার্যক্রমকে সফল করতে পারে, সেই বিষয়টিতে আপনি কি মনে করছেন যে সবকিছু মিলিয়ে সংগঠনগুলোর মধ্যে যে পৃষ্ঠপোষকতার জায়গাটা, সেটি বর্তমানে বাংলাদেশে কেমন? প্রথম হলো, মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের কাছ থেকে একটা কার্যক্রম রয়েছে। সরকার মূলত পলিসি মেকিংটা করে যে কিভাবে বাংলাদেশে মাদকটা নিয়ন্ত্রণ হবে, এবং সেই পলিসি মেকিং ইস্যুতে যে সমস্ত বেসরকারি সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, ক্লাব রয়েছে, সমিতি রয়েছে, আবার পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, আবার আমাদের প্রান্তিক পর্যায়ে ছোটোখাটো অর্গানাইজেশন রয়েছে, তাদের সাথে কিভাবে সরকার একসাথে কাজ করতে পারে, তাদেরকে কিভাবে প্রমোট করা যায়। কারণ মাদক নিয়ন্ত্রণ তো সরকারি একাপক্ষে করা সম্ভব না, এবং মাদকের ইস্যুটাই হচ্ছে একটা গ্লোবাল ইস্যু। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা হয়তো চিন্তা করি যে আমাদের দেশের প্রতিবেশী দুই দেশ থেকে মাদক অনুপ্রবেশ করছে, কিন্তু যখন ওয়ার্ল্ড কনটেক্সটে বিবেচনা করা হয় তখন সারা বিশ্বের জন্য এটা একটা সমস্যা। প্রত্যেক দেশে কোনো না কোনোভাবে মাদক রয়েছে। আমেরিকা একসময় ভয়ানক সমস্যা ছিল কোকেন, যেটা হয়তো বা কলম্বিয়া, পেরু, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে মেক্সিকোতে আসতো, মেক্সিকো থেকে আন্ডারগ্রাউন্ডে সুড়ঙ্গ করে তারপরে আমেরিকা এটা প্রবেশ করছে। সেখানেও কিন্তু তারা শুধুমাত্র এনফোর্সমেন্ট প্রয়োগ করে এটাকে সামাল দিতে পারছে না। কাজে আমি যদি আমাদের প্রতিবেশী দুই দেশগুলোর দিকে তাকাই, সেখানে মিয়ানমারে তো মেথামফিটামিন এবং ক্রিস্টাল মেথামফিটামিন তারা প্রডিউস করে, ইলিগালি প্রোডাকশন হচ্ছে। সেখানে কিন্তু ওই দেশের লোকজনও কিন্তু এটা ব্যবহার করছে। আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভারতে, সেখানে ফেন্সিল তৈরি হয়, সেখানে হেরোইন তৈরি হয়, এবং তারা আবার গোল্ডেন কি সেন্টারের খুব কাছাকাছি। কারণ গোল্ডেন কি সেন্টার রয়েছে পাকিস্তান, তারপরে আফগানিস্তান এবং ইরান, তার সাথে ভারতের একটা সম্পর্ক রয়েছে, ল্যান্ড বর্ডার রয়েছে পাকিস্তানের সাথে। কাজে সেখান থেকেও আবার কিন্তু কিছু মাদক অনুপ্রবেশ করছে। যদি আমি উপর থেকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল বিশ্বে সব জায়গায় কোনো না কোনো মাদক রয়েছে। কাজে কোনো দেশের সরকারই কিন্তু এককভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কাজে বাংলাদেশের সরকারের পক্ষে কিন্তু এটা এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। গ্লোবাল পার্সপেক্টিভে এবং বাংলাদেশের পার্সপেক্টিভ দুইটা ভিন্ন বিষয় হলো, কিন্তু যেহেতু মাদক একটা গ্লোবাল ইস্যু, কাজে এর সাথে একটা ওতপ্রোততা রয়েছে। সেজন্য আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের সাথে সাথে যে সমস্ত এনজিওগুলো মাদক নিয়ে কাজ করতে চায়, তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদন করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরকে নিবন্ধন দিচ্ছে, এবং অনেক বেসরকারি সংস্থা মাদক চিকিৎসার ক্ষেত্রে যারা মাদকাসক্ত তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসছে,
সেখানেও কিন্তু লাইসেন্সের প্রক্রিয়ার মাধ্যমে এটাকে তারা এই কাজটা করার সুযোগ পাচ্ছে। আমাদের বিভিন্ন ক্লাব রয়েছে, সোসাইটি রয়েছে, তারপরে হলো আমাদের স্কুল কলেজে বিভিন্ন ধরনের ছোটখাটো অর্গানাইজেশন রয়েছে যাদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে। কারণ ওখানে ডিবেট আয়োজন করতে হয়, ওখানে খেলাধুলা আয়োজন করতে হয়। আবার যারা পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, পলিটিক্যাল অর্গানাইজেশনে অনেক কর্মী রয়েছে, ওই কর্মীগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মানুষের কাছে মাদকের যে কনসিকুয়েন্স কি সেটা দ্রুত পৌঁছানো সম্ভব হয়। কাজেই আমাদের যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে চাই সেটা হলো যে সরকারের পাশাপাশি যে সমস্ত অর্গানাইজেশনগুলো মাদক নিয়ে কাজ করতে চায় সরকার তাদেরকে স্বাগত জানায়, এবং সরকার চায় আরও সমস্ত প্রতিষ্ঠানগুলো, যত বেশি প্রতিষ্ঠান তত লাভ, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারের পক্ষে এই কাজটাই করে যাচ্ছে। সকল সংস্থাকে নিয়েই আমরা একসাথে এগিয়ে যেতে চাই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এবারে আসতে চাই আমাদের অতিথি ইকবাল মাসুদ স্যার আপনার কাছে। স্যার, আমরা মাদকের বিরুদ্ধে একটা ব্যাপকভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাটি বারবারই আমরা বলি এবং সবাই মিলে চেষ্টাও করে থাকি। সেই জায়গাটি থেকে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন এনজিও, ক্লাব, সমিতি, নাট্য সংগঠন বা কালচারাল সংগঠন ইত্যাদি কিভাবে ভূমিকা পালন করছে বর্তমানে? ধন্যবাদ আপনাকে। এত সময় আমাদের যে উপপরিচালক মহোদয় মানজুরুল ভাই যে কথাগুলো বললেন, এটা চমৎকারভাবে একটা প্রেক্ষাপট বর্ণনা করলেন গ্লোবাল কনটেক্সট এবং আমাদের দেশের কনটেক্সটে। এখান থেকে মূলত সারমর্মগুলো বেরিয়ে আসছে যে আমাদের সবাইকেই আমাদের কার্যক্রম বাস্তবায়নের সাথে সম্পৃক্ত হতে হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তারা কি ভূমিকা পালন করছে, বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি, খুবই কম প্রতিষ্ঠান কিন্তু আসলে মাদক নিয়ন্ত্রণের সাথে যুক্ত আছে। হয়তোবা এটা ফিনান্সিয়াল কারণে হতে পারে, অ্যাবিলিটি নাই, অথবা এই বিষয়টিকে তারা ওইভাবে গুরুত্ব সহকারে দেখছে না। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে সামাজিক বৈষম্য বা সোশ্যাল স্টিগমা, যে এইসব বিষয় নিয়ে কাজ করা, কথা বলা সমাজও কিন্তু খুব একটা ভালোভাবে ওয়েলকাম করে তা না। ধরেন আমরা যদি একটা বলি যে মাদক বিরোধী আন্দোলনে বা মাদক বিরোধী কার্যক্রমে কোনো ছেলে তার ক্যারিয়ার ডেভেলপ করবে, ওই সন্তানকে তো তার পরিবার দিবে না। কারণ হচ্ছে যে এটা একটা সামাজিক স্টিগমা আছে এইসব কাজগুলোর ক্ষেত্রে। তো আমাদের দেশে যে একেবারে যে হচ্ছে না তা না, আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হয়তো কিছু কাজ বাস্তবায়ন করছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথেও করছি, আবার অন্য অন্য প্রতিষ্ঠানের সাথেও করছি। কিন্তু এটা হয়তো পর্যাপ্ত পরিমাণ নয়, তার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে ইস্যুটা সম্পর্কে যারা কাজ করবে তাদের ট্রেনিং হয়তো বা নাই, এবং কোন কথাটা বর্তমান প্রেক্ষাপটে, যেমন মাদককে না বলুন, এই কথাটি একটা স্লোগান, এই স্লোগানটা খুব ক্যাচি একটা স্লোগান, গ্লোবালি সে নো টু ড্রাগস। বাট এইটা একটা মানুষের পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা সেটাও কিন্তু গবেষণা হয়েছে অনেকগুলা দেশে। আমাদের দেশের গবেষণা অনেকগুলা কম থাকার কারণে আমরা কিন্তু ওই জাতীয় কোনো মানে যেটা মানুষের মনে দাগ কাটবে এরকম ধরনের কোনো স্লোগান বা কার্যক্রম কিন্তু এখন নিতে পারি নাই। আর এখন সাংস্কৃতিক সংগঠনগুলোও কিন্তু আমার জানা মতে হয়তো যখন কোনো দিবস হয় বা বিশেষ কোনো কর্মসূচি নারকোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে যখন নিতে বলে, হয়তো সেই সময় তারা বাস্তবায়ন করছে, কিন্তু তার দেখা যাচ্ছে তার পরবর্তী ধাপে আর কেউ যাচ্ছে না, বিকজ তার কর্মপরিকল্পনার অংশ এটা নয়। কিন্তু আমরা যদি মনে করি যে যেসব বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, কালচারাল সংগঠনগুলো আছে, তাদের অন্য কাজের সাথে এইটাকে যদি মেসেজটা, যদি মাদক বিরোধী যদি মেসেজটা যদি কমিউনিটিতে পৌঁছাতে পারে, তাহলে কিন্তু কস্ট ইফেক্টিভ ওয়েতে অনেক অল্প খরচে অনেক মানুষকে এনগেজ করা সম্ভব, অনেক মানুষকে এই কাজের সাথে সম্পৃক্ত করা সম্ভব এই মাদক বিরোধী কার্যক্রমের সাথে। ধন্যবাদ। আমি এবারে আবারও ফিরে আসতে চাই আমাদের অতিথি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার আপনার কাছে। সমাজের বিভিন্ন স্তরে সংস্থাগুলো কাজ করছে এবং বিভিন্ন স্তরের কার্যক্রমের ধারাগুলো একটু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সেই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করছে সংস্থাগুলো এবং সেটার প্রভাব সমাজে কতটা পড়ছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা যেটা চাচ্ছি যে মানুষের কাছে মেসেজটা পৌঁছাতে যায়, যেটা ইকবাল ভাই বললেন যে আমরা কিন্তু এখনো ওইভাবে, যেমন মাদককে না বলুন এই শব্দটাকেই আমি একেবারে যদি প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে চাই, এই পৌঁছানো তো শুধু পৌঁছানো না, এই পৌঁছাইতে হবে একটা কাজের মাধ্যমে। কাজটা কি হতে পারে? ধরেন আমি একেবারে প্রান্তিক পর্যায়ে, ধরেন আমি কৃষকদের কাছে যাব, কারণ কৃষকদের কাছে যদি আমি মাদকের বার্তা পৌঁছাতে চাই তাহলে তাকে তো আমার কিছু একটা কাজের মাধ্যমে নিতে হবে। কি হতে পারে তাকে নিয়ে আমি, যেমন আমরা একটা চ্যানেলাইতে একটা প্রোগ্রাম দেখতাম, সেটা হচ্ছে ঈদের ক্ষেত্রে এই প্রোগ্রামটা হয়, সেখানে দেখা যায় কৃষকদের নিয়ে খেলাধুলা হচ্ছে। এখন আমি যদি মাদকের একটা এন্টি ড্রাগ আমি ক্যাম্পেইন করবো, কৃষকদের নিয়ে যদি আমি খেলাধুলার আয়োজনটা করতে পারি,
গ্রামীণ বিভিন্ন ধরনের খুব আকর্ষণীয় খেলাধুলা আছে, তার মধ্যে মাদকের স্লোগানটা যদি আমি ওখানে পৌঁছাতে পারি, কারণ তিনি তো আসলে মাদকের জন্য ভালনারেবল না, কিন্তু তার সন্তান তো মাদকের জন্য ভালনারেবল, তার প্রতিবেশী তো মাদকের জন্য ভালনারেবল, তার পরবর্তী প্রজন্ম মাদকের জন্য ভালনারেবল। কাজে তাকে যদি আমি এনলাইটেন করতে পারি, তিনি যদি তার পরিবারে এটা ছড়াতে পারে, তাহলে তো আমাদের সফলতা। কাজে আমাকে কোনো না কোনোভাবে প্রান্তিক পর্যায়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং সেই পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একা পারবে না। আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম 5টা সংস্থা করে থাকি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, কাস্টমস, কোস্টগার্ড। এরা কিন্তু আমরা এন্টাইটেল ফর ডুইং এনফোর্সমেন্ট ওয়ার্কস এগেইনস্ট দ্য ড্রাগ ডিলার্স। কিন্তু আমার এন্টি ড্রাগ ক্যাম্পেইনটা কিন্তু সকলের জন্য উন্মুক্ত, সবাই যে যার জায়গা থেকে কাজটা করা দরকার। যখন করতে পারবে তখনই কিন্তু সফলতা আসবে, এবং সেটা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটা স্ট্রাকচারালি হেল্প দরকার হয়, এবং সেই হেল্পটাই আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে যাচ্ছি। কিন্তু আজকে এই প্রোগ্রামে দর্শকদের কাছে আমাদের আহ্বান থাকতে পারে, আপনারা যদি আপনাদের এলাকায় ছোট ছোট অর্গানাইজেশন তৈরি করতে পারেন যার মোটো হবে মাদককে কিভাবে প্রিভেন্ট করা যায় সমাজ থেকে, তাহলে সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যোগাযোগ করেন, আমরা আপনাদের প্রমোট করব। আপনি কিভাবে কাজটা করবেন সেটার জন্য যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যদি আমার কোনো ডকুমেন্টারি প্রয়োজন হয়, কোনো সাপোর্ট প্রয়োজন হয়, আমার যদি কিছু উপকরণের দরকার হয়, আমরা সেই সাপোর্টটা দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দেখা দেখি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান, যারা বেসরকারি প্রতিষ্ঠান, যারা বিত্তশালী লোক, তারাও কিন্তু আবার এগিয়ে আসবে এই ছোট প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য। কাজে আমাদের এখানে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে, এবং এই অ্যাপ্রোচটার কাণ্ডারি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদেরই কাজ হচ্ছে এটাকে প্রমোট করা, সেজন্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা কি আমরা এখনো কি একেবারে প্রান্তিক পর্যায়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারছি না, আমরা সেটা পারিনি, কিন্তু আমাদের কার্যক্রম তো চলমান রয়েছে। এবং আপনি দেখেন আগে, মানে আপনি 5 বছর আগের দৃশ্য আর এখনকার দৃশ্য নিশ্চয়ই এক না, এখন অনেক পরিবর্তন আসছে এবং সামনে আরো পরিবর্তন আসবে। আমাদের তরুণরা এখন দেশ মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। কাজে তরুণদের কাছে, তরুণদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি, ছাত্রদেরকে যদি ব্যবহার করতে পারি, তাহলে তো আমি খুব দ্রুত, কারণ প্রতিটা পরিবারে তো একজন ছাত্র আছে, কোনো না কোনো স্টেজে আছে, হয় খুব ছোট আছে, না হলে একটু বড় আছে, না হলে মিডিয়াম পর্যায়ে রয়েছে, কোনো না কেউ তো রয়েছে, বা তারা আত্মীয় স্বজন ছাত্র রয়েছে। এই ছাত্র জনতার মাধ্যমে যদি মেসেজটা আমরা পৌঁছাতে পারি, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসতে পারে। এবং দর্শক, যে বিষয়গুলো উঠে এসেছে, যদি ছোট করে 2-1টা বিষয় বলতে হয়, সেক্ষেত্রে যেমন ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সামাজিক স্টিগমা থেকে বের হয়ে আসা, বাড়ি ভাড়া পাওয়ার যে বিষয়টা, একটা মাদক প্রতিরোধী কোনো সংগঠনের জন্য, এই ধরনের নানান কিছু, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের CSR ফান্ড ব্যবহার করা, বিত্তশালীদের এগিয়ে আসা, এমন নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আলোচনা চলবে। তবে দর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান মাদককে না বলুন, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। না না, একটু আসতে তো দেরি হবে, রাস্তায় তো একটু জ্যাম আছে, আর আমি এখনো রওনা দেই নাই, রওনা দিব। আচ্ছা শোনো, একটু পরে কথা বলছি, আমি পরে ফোন ব্যাক করবো। লিখন, বাবা লিখন, তোর রুম থেকে কিসের গন্ধ আসে বাবা? একটু দরজাটা খোল। লিখন, শুনছো? হ্যাঁ, কি হয়েছে? কাজ করতেছি, পরে আসো। কি যে হচ্ছে। বাবা, 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 আমার কিছু টাকা লাগবে, 6000 টাকা দাও। কিসের টাকা? কাজ আছে। সারাদিন ঝিমাচ্ছে, না ঘুমিয়ে না খেয়ে এখন বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? সারাদিন কাজ হচ্ছে, বন্ধুর সাথে আড্ডা দেওয়া এবং মাদকের নেশা করা। বাজে কথা কোথায় পাইছো? টাকা দিয়েছি, টাকা দাও। কিসের বাজে কথা? আমি তোর রুমে কি পেয়েছিস তা তুই জানিস? আয় থেকে, এদিকে। তোর রুমে মদের বোতল পেয়েছি, শুধু মদের বোতল না, আরো কিছু পেয়েছি। দেখ, এটা কি ইয়াবা? তোর রুমে কিভাবে ইয়াবা আসলো? শুধু তাই না, দেখ ফেন্সিডিলের বোতল তোর রুমে কিভাবে আসলো? তুই নেশা শুরু করেছিস? আমি টাকা দরকার, আমার টাকা লাগবে। আরে কিসের টাকা? কোনো টাকা দেবো না। আমি কিন্তু এখন মেরে ফেলবো তোমাকে। টাকা দাও। রাখ বাবা, রাখ বাবা, রাখ বাবা। টাকা দিতে হবে। টাকা দাও, একটু ধৈর্য ধর। টাকা দাও।
আপনার সন্তানকে মাদকের নেশা থেকে বাঁচান। কেবল পিতামাতাই পারে সন্তানকে মাদক থেকে দূরে রাখতে। মাদককে না বলুন। রিদিকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যদি নেশা না ছাড়ো তাহলে ভবিষ্যতে আমরা বাচ্চা নিব কিভাবে? আর তুমি তো জানো, যারা মাদকাসক্ত তাদের বাচ্চা কখনো সুস্থ হয় না। এক্সকিউজ মি, বাচ্চা জন্ম দিতে হবে আমাকে? আমার বাচ্চা জন্ম দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার সময় এখন আকাশে উড়ার, আর তুমি আমাকে ঘরে বন্দি করতে চাইছো? নেশা করার নাম কি আকাশে ওড়া? ওই, তোমাকে এখন আর সহ্য হচ্ছে না আমার। আমার যা মন চায় আমি তাই করবো, ঠিক আছে? এখন যাও এখান থেকে। মাদকাসক্তি পরিবারকে ধ্বংস করে। মাদককে না বলুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদককে না বলুন শীর্ষক আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমি আসতে চাই ইকবাল মাসুদ স্যার আপনার কাছে আরো একবার। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার যে বিষয়টা, সেই কথাটি যখনই বলছি, সমন্বয় শব্দটি আবারও চলে আসছে, যে সরকারের সাথে বেসরকারি সকল প্রতিষ্ঠান, সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠন এবং এনজিও বিভিন্নভাবে তারা কিভাবে আসলে সমন্বয় করে কাজগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন স্তরে, বিভিন্ন কমিউনিটিতে বা বিভিন্ন পারিবারিক পর্যায় পর্যন্ত, এবং আমাদের সামাজিক যে স্তরগুলো আছে সেই স্তরগুলোর এমন কোনো জায়গা নেই যেখানে মাদক অনুপ্রবেশ ঘটেনি। বিধায় এই সব হোলিস্টিক অ্যাপ্রোচের বিকল্প আমরা চিন্তা করতে পারি না। ইতিমধ্যে আলোচনায় এসছে যে সরকারের 6টি সংস্থা তারা কিন্তু সমন্বিতভাবে, ওই যে সমন্বয়ের কথা কিন্তু আবার এসছে, সমন্বিতভাবে কিন্তু মাদক প্রতিরোধে চেষ্টা করে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু উদ্যোগ আছে। যেমন আমরা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের লাইসেন্স প্রাপ্ত বেসরকারি সংগঠন, এবং এখানে কিন্তু আমরা প্রিভেনশনের জন্য, শুধু ট্রিটমেন্ট না, প্রিভেনশনের জন্যও কিন্তু আমাদের লাইসেন্স আছে যে আমরা কমিউনিটিতে কাজ করব। তো এইটাকে আরও স্ট্রেনথেন করা দরকার, আরও রুট লেভেলে নিয়ে যাওয়া দরকার, যেটা আমরা মনে করি, এবং এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে পর্যন্ত পৌঁছানো দরকার। আমরা জানি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কালচারাল সংগঠন, আমাদের যেসব সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আছে, রাজনৈতিক কমিটমেন্টও একটা দরকার। তো রাজনৈতিক কমিটমেন্ট যদি এখানে থাকে তাহলে এইটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরও একটা বড় ভূমিকা রাখতে পারে। তো এই জায়গাগুলোতে যদি আমরা সমন্বয় না করতে পারি তাহলে আসলে আমাদের ওই যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিন্তু আরও দীর্ঘ সময় লেগে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ছেলে যখন পরিবার থেকে বেড়ে ওঠে তার নিজের কিন্তু একটা স্কিল তৈরি হয়, যেটাকে আমরা লাইফ স্কিল বলি। এই যে মাদককে না বলবে, সেটা কিন্তু বাবা মায়ের কাছ থেকেই শিখবে প্রথমেই, যে আমার না বলার ক্যাপাসিটি আছে, কেউ অফার করলেও আমি না বলতে পারি, ওটা খারাপ আমি জানি। আমার স্কুল এখানে সাপোর্ট দিতে পারে, আমাকে তৈরি করতে পারে, যার কারণে অন্য অন্য দেশগুলোতে স্কুল বেসড প্রিভেনশন প্রোগ্রাম আছে, এরা ফ্যামিলি বেসড প্রিভেনশন প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রিভেনশনের প্রোগ্রামের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। আমি কিন্তু একটা প্রোগ্রাম দিয়ে সব কমিউনিটির সব স্তরের মানুষকে কিন্তু আমি শিক্ষিত করতে পারবো না, মাদক বিরোধী আন্দোলন নিয়ে আসতে পারবো না। ধন্যবাদ স্যার। আমি আবারও ফিরে আসতে চাই আমাদের অতিথি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার আপনার কাছে। পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় অনুশাসন, সেই জায়গাগুলো থেকে আমরা পরিবারের অভিভাবকদেরকে কিভাবে উজ্জীবিত করতে পারি এবং আরো সচেতন করতে পারি? জি, পরিবার তো আসলে সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। একটা শিশু যখন জন্মগ্রহণ করার পর পরিবারই আস্তে আস্তে ধীরে ধীরে সে লালিত পালিত হয়ে বড় হয়ে ওঠে। একটা পর্যায়ে স্কুলে যায়, কিন্তু স্কুলেও দেখা গেলো 5-6 ঘন্টা থাকে, তারপর বাকি সময়টা কিন্তু পরিবারেই থাকে। কাজী পরিবার থেকেই তার সহজাত শিক্ষাটা সে পেয়ে থাকে, এবং এটাই কিন্তু মানুষের মধ্যে আজীবন থাকে মৃত্যু পর্যন্ত। অন্যান্য শিক্ষাগুলো আসে, আবার সেটাকে কোনো ক্ষেত্রে সাস্টেন করে, কোনো ক্ষেত্রে সাস্টেন করে না, কিন্তু সহজাত শিক্ষা কিন্তু এটা আজীবন সাস্টেন করবে। কাজে এইখানে যদি একটা মৌলিক শিক্ষা থাকে, এখানে যদি একটা নৈতিক শিক্ষা থাকে, এবং এর সাথে যদি ধর্মীয় শিক্ষা থাকে, নৈতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাটা অনুভূতি আছে, একটা লিঙ্ক আছে। সেটা হচ্ছে যে সকল নৈতিক শিক্ষায় কিন্তু ধর্মীয় শিক্ষা একটা পার্ট, কারণ ধর্মেই কিন্তু নৈতিকতা বলা রয়েছে। কাজে ধর্মীয় অনুশাসন যে পরিবারে থাকবে, সেই পরিবারের ছেলেমেয়েরা কিন্তু ডাইভার্টেড হওয়ার সুযোগটা কম পায়, কারণ প্রতিটা ধর্মেই কিন্তু মাদকের বিরুদ্ধেই বলা রয়েছে। আমি যদি আমার শিশু সন্তানকে, আমি মুসলিম, আমি শিশু সন্তানকে যদি ছোটবেলা থেকে আমি কোরআন শরীফ পড়াই এবং কোরআনের বাংলা অনুবাদটা যদি আমি তার মধ্যে নিতে পারি, তাহলে কিন্তু তাকে আর ভবিষ্যতে নতুন করে কোনো ডিকটেশন দিতে হবে না, কারণ ওখানেই সবকিছু বলা রয়েছে। কাজে যার যার ধর্মটাকে যদি সে একটু
কালচার করে বাসায়, তাহলে কিন্তু তার সন্তানরা সেটা শিখতে পারে। কাজে অভিভাবককে সেটা বুঝতে হবে। আমি আমার দুটো সন্তানকে কিন্তু আমি নৈতিক শিক্ষায় উজ্জীবিত করার চেষ্টা করি, কারণ আমি বিষয়টা জানি। যিনি জানেন না তিনি তো পারবেন না, কাজে যিনি জানেন না তাকে জানাতে হবে। জানানো ওয়েটা কি, জানানো ওয়েটার জন্যই তো কিন্তু আমাদের সকলের সমন্বয় প্রয়োজন। আমরা কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারের একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের পক্ষে কি বাংলাদেশে 18 কোটি মানুষের যতগুলো পরিবার আছে এই প্রতিটা পরিবারে কি ইন্টারভেনশন সম্ভব? আসলে বাস্তবে সম্ভব না। কাজেই সেই ক্ষেত্রে অন্যদের সহযোগিতা লাগবে। আমরা একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে ফ্যামিলি কাউন্সিলিং প্রোগ্রাম, এবং এটাকে আবার ইউএনওডিসি সাপোর্ট করে। ইউএনওডিসি এই রিজনে তাদের, এবং বিমস্টেকও এই রিজনে তাদের ভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং যারা এনজিও যারা মাদক নিয়ে কাজ করে তাদেরও কিন্তু কর্মকর্তাদের ওখানে ট্রেন আপ করা হয়, বিভিন্ন কর্মশালায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে যে কাজটা শেখানো হয় সেটা হচ্ছে পরিবারের যারা অভিভাবক তাদেরকে কিভাবে সন্তানদের সাথে ডিল করতে হবে, এই একটা এভিডেন্স বেসড প্রোগ্রাম যেটা, সেই প্রোগ্রামটাই কিন্তু ওখানে শেখানো হয়। আমরা আবার যেটা করছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন কমিউনিটিতে গিয়ে ছোট ছোট সমাবেশ আয়োজন করে সেখানে আমরা যেমন মাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি। আমরা আবার স্কুলে, যখন আমাদের স্কুলে মেন্টর আছে, আমরা মেন্টর ট্রেনিং করি। প্রতিটা স্কুলে একজন মেন্টর হিসাবে ট্রেনিং দেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব বাধ্যবাধকতা রয়েছে যে প্রতিটা স্কুলে একজন মেন্টর হবে এবং সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এনলাইটেন্ড হবে। তার কাজ হচ্ছে যে স্কুলে যখন অভিভাবক সমাবেশ হয় তখন তো ছাত্ররাও থাকে, অভিভাবকরা থাকে, কাজে অভিভাবকদের জন্য মাদকের বিষয়ে কথা বলতে পারে। কারণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে তো প্রতিটি স্কুলে গিয়ে অভিভাবক সমাবেশে কথা বলা সম্ভব না। কাজে প্রতিটি স্কুলে যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এনলাইটেন্ড একজন টিচার যদি থাকে তাহলে তিনি কিন্তু এই কাজটা চালিয়ে নেবেন, কারণ ওখানেও কিন্তু একটা পারিবারিক কাউন্সিলিং করা যায়। কাজে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভাবতে হবে। কাজে আমার নৈতিক শিক্ষা যেভাবে দরকার, ধর্মীয় শিক্ষা দরকার, তেমনি পরিবারের কর্তাদের উচিত সন্তানদের কোয়ালিটি টাইম দেওয়া এবং এই কোয়ালিটি টাইমটাকে এনশিওর করার জন্য তার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, সেটাকে সুনিশ্চিত করা। কাজে এই টোটাল অ্যাপ্রোচটাকে নিয়েই আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আবারও একটু ফিরে আসতে চাই অতিথি ইকবাল মাসুদ স্যার আপনার কাছে। আমরা একটা বিষয় জানি যে উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো একটা দেশে এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমগুলো কিন্তু বেশ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে সমাজে। সেই জায়গা থেকে মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের শনাক্তকরণ এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে এনজিওগুলো কি ধরনের সহযোগিতা কিংবা দায়িত্ব পালন করে চলেছে? বাংলাদেশে অনেক ভালো উদাহরণ আছে, যেমন সরকারি বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করে কিন্তু আজকে বাল্য বিবাহ এটা কিন্তু একটা বড় পর্যায়ে কমিয়ে এনেছে। তো ঠিক তেমনিভাবে মাদকের ক্ষেত্রেও অনেক সুযোগ আছে এই মডেল ডেভেলপ করা বা মানে নতুন নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা। তো আমরা মনে করি যে সরকার যদি কোনো মডেল ডেভেলপ করে, সেখানে এনজিওদেরকে যদি কোনো দায়িত্ব প্রদান করে, এনজিওরা কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এই কাজগুলো করতে পারে। আর আপনি যে কথাটি বললেন, মাদক চিকিৎসার ক্ষেত্রে এনজিওগুলো কিন্তু একটা ভালো রোল প্লে করছে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে প্রায় 360টির মতো নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আছে, এবং এটা কিন্তু সরকারের চাইতে অনেক বেশি। আর যেটা হচ্ছে যে মাদক ব্যবসায়ীদেরকে ধরিয়ে দেওয়া, এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। অনেক সময় এটার একটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। এইটা তাদেরকে যদি কমিউনিটিকে যে অথরিটি দেন, দেখা যায় তাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়, এবং এখানে অনেক দেশে কিন্তু হয়েছে এই জিনিসটা করতে যেয়ে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয়, এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে মাদক ব্যবসায়ীরা এত শক্তিশালী, যারা মাদক প্রতিরোধ করতে গেছে তাদের নামে উল্টা মামলা হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমাদের এনজিওরা একটু ডিসকারেজ করি আমরা, যে এইটা আমরা তথ্যটা দিতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, আইন প্রয়োগকারী সংস্থাকে। আর মাদক চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে এখনো পর্যন্ত আমি মনে করি বেসরকারি এনজিও সংস্থাগুলো একটা পায়োনিয়ারিং রোল প্লে করছে, এবং অনেক উদাহরণ খারাপ ভালো আছে। আমাদের দেশ কিন্তু একেবারে যে পিছিয়ে আছে তা কিন্তু না। আপনারাও জানেন যে অনেক ভালো চিকিৎসা হচ্ছে, এবং আগামীতে প্রশিক্ষণ পেলে হয়তো বা আরো সাপোর্ট পেলে হয়তো আরো ভালো করবে। নিশ্চয়ই। ধন্যবাদ স্যার আপনাকে। বেশ কিছু বিষয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি সামনে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি এই একই প্রসঙ্গে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যার আপনার কাছে একটু আসতে চাই যে আপনি কি কিছু যুক্ত করতে চান কিনা? যে সমস্ত এনজিও রয়েছে অথবা কালচারাল অর্গানাইজেশন যেগুলো রয়েছে, অথবা দেখা গেল যে ছোটখাটো সমিতি অথবা ক্লাব যেগুলো রয়েছে, এখান থেকে আমাদের ইনফরমেশনটা পেতে হবে।
এখানে তারা এনফোর্সমেন্টে তো সরাসরি অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, আইনগত কোনো সুযোগ নাই, কারণ সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্থা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাকে ক্ষমতায়ন করা হয়েছে। কাজে আমি তো আগেই বলেছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 5টা সংস্থাকে ক্ষমতায়ন করা হয়েছে, তারা ব্যতীত অন্য কেউ কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রমে যেতে পারবে না। কিন্তু আমরা ইনফরমেশন পেতে পারি এবং ইনফরমেশনটা পাওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা 100% গোপনীয়তা বজায় রাখি, কারণ ইনফরমারের গোপনীয়তা বজায় রাখাই কিন্তু আমাদের কাজ, নাহলে তো আমরা কোনো ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম করতে পারবো না। কাজে যারা বিভিন্ন অর্গানাইজেশনে রয়েছে তাদের মাধ্যমে যদি আমরা তথ্যগুলো পেতে পারি, কারণ আমাদের ইকবাল ভাই বলেছেন, কিন্তু এখন এক্স্যাক্টলি বলেছেন যে কমিউনিটিতে কে মাদক গ্রহণ করে অথবা কে মাদক ব্যবসা করে। মাদক গ্রহণ কিন্তু আইনের দৃষ্টিতে একদিকে অপরাধ, আবার একদিকে অপরাধ না, কারণ একজন মাদকাসক্তি যদি নিজের খরচে অথবা তার পরিবারের খরচে যে চিকিৎসা নেয় তখন সেটা অপরাধ না, কিন্তু যদি সে চিকিৎসা না নিয়ে মাদক গ্রহণ করে সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেটা অপরাধ। কাজে এই তথ্যটা কিন্তু কমিউনিটির লোকজনই আমাদেরকে দিতে পারবে, এবং কমিউনিটির লোক কারা? এনজিওর কর্মীরাই। কমিউনিটির লোক কারা? এনজিওর সুবিধাভোগী যারা তারা। কাজে এনজিওর যারা সুবিধাভোগী আছে তাদের মাধ্যমে যদি তথ্যগুলো আমাদের কাছে চলে আসে তখন কিন্তু আমরা সেইখানে দ্রুত এনফোর্সমেন্ট প্রয়োগ করতে পারি, এবং এনফোর্সমেন্ট প্রয়োগ করতে পারলে যে জিনিসটা হবে যে আমরা মাদককে প্রিভেন্ট করতে পারবো, মাদককে কমব্যাট করতে পারবো। কারণ আমি যদি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারি, গডফাদার, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা যদি আমরা আইনি আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আর মাদক ব্যবসায়ী থাকবে না, ফলে বাহির থেকে বাংলাদেশের মাদক অনুপ্রবেশও করবে না। কাজে সেক্ষেত্রে এনজিও সমূহ অবশ্যই একটা রোল প্লে করতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দুজন মিলেই আজকের আমাদের এই বিশেষ দুজন অতিথি বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের খুব স্পষ্ট কিছু ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন। আমার মনে হয় দর্শক আপনারাও বেশ উপকৃত হবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই স্যার আপনাদের দুজনকেই আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। দর্শক, একটি কথা বারবারই উঠে আসছে, সেটি হচ্ছে সরকারি, বেসরকারি, এনজিও, ব্যক্তি পর্যায়ে শুধুমাত্র কোনো একটি স্তরে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে মাদক বিরোধী এই সামাজিক আন্দোলনে। আমরা সবাই মিলে যখন অংশগ্রহণ করব, সকলের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। দর্শক, আজকের এই অনুষ্ঠানে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদককে না বলুন শীর্ষক আজকের এই বিশেষ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।